নমস্কার, আমি ডক্টর কৌস্তব দেবনাথ, কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন। পূর্ববর্তী আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম কোন কোন ধরনের ফ্র্যাকচারে অপারেশন করা উচিত। আজকে আমরা আলোচনা করব কোন কোন ধরনের ফ্র্যাকচার অপারেশন ছাড়াই চিকিৎসা করা যায় প্লাস্টার বা স্প্লিন্টের মাধ্যমে, যেটাকে আমরা কনজারভেটিভ ট্রিটমেন্ট বলি। তো চলুন আজকের আলোচনা শুরু করা যাক। যে ফ্র্যাকচারগুলো আনডিসপ্লেসড, অর্থাৎ ফ্র্যাকচার হয়েছে কিন্তু ফ্র্যাকচারটা জায়গা থেকে সরেনি, এই ধরনের ফ্র্যাকচারগুলো যদি সেটা হাতে বা পায়ের একটা হাড়কে ইনভলভ করে বা কোনো কোনো ক্ষেত্রে দুটো হাড়কে ইনভলভ করে, তাহলে সেই ধরনের ফ্র্যাকচারগুলোকে প্লাস্টারের মাধ্যমে চিকিৎসা করা সম্ভব। তবে একটা ব্যাপার লক্ষ্য রাখতে হবে, যতক্ষণ না হাড় জুড়ছে বা প্লাস্টার আছে তার মাঝে বেশ কয়েকবার সিরিয়ালি এক্স-রে করে দেখে নেওয়া জরুরি যে অ্যালাইনমেন্টটা ঠিক আছে কিনা, যেটা আনডিসপ্লেসড ছিল সেটা সত্যি আনডিসপ্লেসড আছে না ইতিমধ্যে সেটা আবার মাঝে কখনো সরে যেতে শুরু করেছে। যদি সরে যেতে শুরু করে তাহলে হয়তো চিকিৎসা পদ্ধতি চেঞ্জ করতে হবে। আর যদি একটা নির্দিষ্ট সময় অবধি ফ্র্যাকচারটা না সরে গিয়ে থাকে তাহলে কনজারভেটিভ ম্যানেজমেন্ট চালানো সম্ভব। এটা হয়ে গেল প্রথম ইন্ডিকেশন। 2 নম্বর ক্ষেত্র যেখানে আমরা অপারেশন ছাড়াই চিকিৎসা করতে পারি সেগুলো হচ্ছে পেডিয়াট্রিক ফ্র্যাকচার। পেডিয়াট্রিক ফ্র্যাকচার মানে ছোটো বাচ্চাদের ফ্র্যাকচার। যেমন ধরুন নিউবর্নের কোনো ফ্র্যাকচার হলো, ডেলিভারি করার সময় বা ডেলিভারির পরে দেখা যায় অনেক সময় বাচ্চাদের হিউমেরাসিড, এই হাতের হাড়টা ভেঙে যায় এবং সেটা অনেকটাই সরে যায়, কিন্তু এক্স-রে দেখলে মনে হবে এটাকে অপারেশন ছাড়া কোনো কিছুই করা সম্ভব নয়, প্লাস্টারের মাধ্যমে কোনো দিন ভালো হবে না। কিন্তু সিম্পল একটা ব্যান্ডেজ বডির সাথে লাগিয়ে রাখলেই দেখা যাবে মাত্র 2-3 মাসের মধ্যেই হাড় খুব ভালোভাবে জুড়ে গেছে এবং ভবিষ্যতে 1 বছরের মধ্যে হয়তো এতই সুন্দরভাবে জুড়ে যাবে যে এটা ভেঙেছিল এটা বোঝাও যায় না। কিছু কিছু ক্ষেত্রে বাচ্চাদের ফিমার ফ্র্যাকচার, সেক্ষেত্রেও একটা হিপ স্পাইকা বলে একটা প্লাস্টার হয় কোমর থেকে পা অবধি, এবং সেটাতে শুরুর দিকে ফ্র্যাকচারটা যদিও মনে হয় অনেকটাই ডিসপ্লেসড সরে গিয়ে থাকে, কিন্তু সময়ের সাথে সাথে সেই হাড়গুলো খুবই ভালো জোরে, কারণ বাচ্চাদের বোন হিলিং পোটেনশিয়াল খুব বেশি। তাই যে কোনো ধরনের বাচ্চাদের হাড় ফ্র্যাকচার, যদিও সেটা ডিসপ্লেসড ফ্র্যাকচার, অনেক ক্ষেত্রে সেগুলোকে কনজারভেটিভলি ম্যানেজ করা যায়। তৃতীয় যে ধরনের ফ্র্যাকচার তাকে বলা হয় গ্রিন স্টিক ফ্র্যাকচার। গ্রিন স্টিক ফ্র্যাকচারটা কি? এটা এক ধরনের আনডিসপ্লেসড ফ্র্যাকচার, ইউনিকর্টিক্যাল ফ্র্যাকচার, মানে হাড়টা বাচ্চাদের হাড় তো একটু নরম হয় গাছের শাখা প্রশাখার মতো, ফলে এখানে সবসময় হাড়টা যেন ভেঙে যায় না, একটা অংশ ভাঙে একটা অংশ তখনও হাড়ের অংশ লেগে থাকে। এই ধরনের ফ্র্যাকচারগুলোতে যে প্লাস্টিক ডিফর্মেশন হয়, সেই ডিফর্মিটিটা কারেকশান করে বাকি অংশটা প্লাস্টারের মাধ্যমেই চিকিৎসা করা সম্ভব হয়। তাই গ্রিন স্টিক ফ্র্যাকচারেও সবসময় অপারেশন দরকার পড়ে না। আরেকটা ইন্ডিকেশন হলো যদি ফ্র্যাকচারটা ফ্ল্যাট বোনে হয়। ফ্ল্যাট বোন কি? শরীরের কোথায় কোথায় আমাদের ফ্ল্যাট বোন আছে, যেমন ধরুন স্কালের যে বোনগুলো সেগুলোকে ফ্ল্যাট বোন বলা হয়, বা আমাদের পাঁজরের হাড়গুলো, বা হাতের পেছনে স্ক্যাপুলা বলে একটি বোন আছে সেই বোনটা। এই ফ্র্যাকচারগুলোর আশেপাশে মাংসপেশি এত স্ট্রং হয় যে এই মাংসপেশিগুলোই বোনটাকে মোটামুটি স্টেবল করে রাখে, এবং এই জায়গাগুলো যদি আপনি লক্ষ্য করেন, মাথা, বুকের অংশ বা পিঠের অংশ, এইগুলোতে প্লাস্টার করাও সম্ভব নয়। তাই শুধুমাত্র কিছু স্ট্র্যাপিং বা ব্যাগ এগুলোই সাফিসিয়েন্ট এই ধরনের ফ্র্যাকচার জুড়ে যাওয়ার জন্য। হ্যাঁ, তবে কিছু কিছু স্পেসিফিক ইন্ডিকেশন আছে যেগুলো হলে অবশ্যই এই ফ্র্যাকচারগুলোতেও অপারেশন লাগতে পারে। 5 নম্বর হলো লো ডিম্যান্ড ইন্ডিভিজুয়াল, মানে পেশেন্টের ডিম্যান্ড খুব কম, খুবই বয়স্ক মানুষ যার হয়তো অ্যাক্টিভিটি খুবই লিমিটেড, যিনি সারাদিনে হয়তো মাত্র কয়েকশো মিটার হাঁটেন, জাস্ট বিছানা থেকে বাথরুম বা ঘর ওভার এইটুকুই তার ডিমান্ড। সেই সব ক্ষেত্রেও হয়তো অন্য পেশেন্ট হলে, ইয়ং পেশেন্ট হলে যেখানে আমরা অপারেশনের কথা বলবো, সেক্ষেত্রেও এই ধরনের পেশেন্টকে আমরা কনজারভেটিভলি ম্যানেজ করতে পারি। এছাড়া আরেকটি ইন্ডিকেশন হলো পেশেন্ট যদি মেডিকেলি আনফিট হয়, যে কোনো সার্জারি করার জন্য অ্যানাস্থেসিয়া দিতে হয়, সার্জারিতে ব্লাড লস হয়। এখন পেশেন্টের যদি বিভিন্ন ধরনের রোগ থাকে, যার জন্য কারোর হয়তো কিডনির রোগ আছে, কারোর হয়তো লিভারের রোগ আছে, কারোর হয়তো হার্টের রোগ আছে, এগুলো নিয়েও অপারেশন করা সম্ভব না এটা বলছি না, করাও হয় এবং রেগুলার বেসিসে আমরা করি। কিন্তু যদি দেখা যায় যে হয়তো সার্জারি করলে পেশেন্টের একটা লাইফ রিস্ক আছে, কিন্তু প্লাস্টারে করলে হয়তো তার একটু সামান্য অঙ্গ বিকৃতি হবে, একটু বাঁকাচোরা হবে, কিন্তু তিনি কাজ করে যেতে পারবেন, সেক্ষেত্রে
তার জীবন বাঁচানোর জন্য লাইফ রিস্ক না নিয়ে সেই সব ক্ষেত্রেও অনেক সময় কনজারভেটিভ ম্যানেজমেন্ট করা হয়। তাই মেডিকেলি পেশেন্ট আনফিট হচ্ছে আরেকটা ইন্ডিকেশান ফর কনজারভেটিভ ম্যানেজমেন্ট। আরেকটি কারণ হলো, এটা যেমন মেডিকেল কন্ট্রাইন্ডিকেশন ছিল, তেমনি হলো সার্জিক্যাল কন্ট্রাইন্ডিকেশন। ধরুন একজনের এমন একটা ফ্র্যাকচার হয়েছে যেখানে আমরা অপারেশনও করতে পারি অথবা কনজারভেটিভও করতে পারি, কিন্তু তার শরীরে একটা ইনফেকশান আছে, যে ইনফেকশানটা সারছে না। এখন সেখানে যদি আমি অপারেশন করি তাহলে হয়তো সেই ইনফেকশানটা তার অপারেশনের জায়গায় ছড়িয়ে পড়তে পারে। এই সব ক্ষেত্রে সার্জারিটা সাধারণত অ্যাভয়েড করা হয়। বা কারোর সিভিয়ার অস্টিওপোরোসিস রয়েছে, খুবই বোন নরম আছে, সেখানে যে ইমপ্ল্যান্টটা লাগানো হবে সেটা হয়তো লুজ হয়ে বেরিয়ে আসতে পারে, ধরে রাখতে পারবে না, সেক্ষেত্রেও কখনো কখনো অপারেশন ছাড়াই চিকিৎসা করার চেষ্টা করা হয়। এগুলো হলো সার্জিক্যাল ইন্ডিকেশান ফর কনজারভেটিভ ম্যানেজমেন্ট। আর সব থেকে লাস্ট যে ইন্ডিকেশান সেটা হচ্ছে যেই ফ্র্যাকচারগুলো খুবই স্টেবল ফ্র্যাকচার, মানে ধরুন পেলভিসের হাড়। পেলভিসের হাড় এর চারপাশে আমাদের কোমরের এবং পেটের ভেতরের যে মাংসপেশি সেগুলো এতই স্ট্রং যে নর্মালি আমাদের পেলভিসের ফ্র্যাকচারকে নড়তে দেয় না। অ্যাক্সিডেন্টের সময় যদি অনেকটা সরে গিয়ে থাকে তাহলে আলাদা কথা, বা নর্মাল চিটফাট বা একটু মেজর ধরনের ফ্র্যাকচারও পেলভিসের ফ্র্যাকচারকে আমরা শুধুমাত্র বেড রেস্টের মাধ্যমে চিকিৎসা করতে পারি, সব সময় সার্জারির প্রয়োজন পড়ে না। তাহলে আমরা অনেকগুলো পয়েন্ট আলোচনা করলাম যে কোন ধরনের ফ্র্যাকচারগুলোতে হলেও আমরা অপারেশন না করে কনজারভেটিভ অর্থাৎ বেড রেস্ট, প্লাস্টার, স্প্লিন্টেজ, ব্যান্ডেজ, বিভিন্ন ধরনের এই ধরনের জিনিস ইউজ করে আমরা চিকিৎসা করতে পারি। নমস্কার।